আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞানের অনুশীলন বই যাযাবর পাখিদের সন্ধানে এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে এমসিকিউ সাজেশন দিব। তোমরা জানো এই চ্যাপ্টারটি তোমাদের বার্ষিক পরীক্ষায় রয়েছে এবং এই চ্যাপ্টারটির বার্ষিক পরীক্ষায় সিলেবাসের যতটুকু অংশ রয়েছে তার ভিতর থেকে তোমাদের অনুসন্ধানী বইয়ের যে জিনিসগুলো মিল থাকে সেটা হচ্ছে সপ্তম অধ্যায়, 11 অধ্যায় এবং 12 অধ্যায়। এই কয়টা জিনিস তোমাদের অনুসন্ধানী বইয়ের সাথে মিল আছে যাযাবর পাখির সন্ধানে, এবং তারই প্রেক্ষিতে আমরা মূলত অনুসন্ধানী বইয়ের 7, 11 এবং 12 এই তিনটি অধ্যায়ের এমসিকিউ সাজেশন দিব আমাদের আজকের এই ভিডিওতে শিক্ষার্থীরা। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা শুরুতেই যে বিষয়টা করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে সপ্তম অধ্যায় সূর্য, পৃথিবী ও চাঁদ। সূর্য, পৃথিবী ও চাঁদের তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে অনুসন্ধানী বইয়ের রয়েছে। তো আমরা সেটারই এমসিকিউ করব। দেখো, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরে তা কীরূপ? তা হচ্ছে উপবৃত্তাকার। চাঁদের কক্ষপথে পৃথিবীর কক্ষপথের সাথে কত ডিগ্রি হেলানো অবস্থায় রয়েছে? সেটা হচ্ছে তোমার 5 ডিগ্রি হেলানো অবস্থায় রয়েছে। তারপর হচ্ছে দেখো, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? সেটা হচ্ছে 27 দিনের কিছু বেশি। চাঁদের উৎপত্তি নিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি? সেটা হচ্ছে সংঘর্ষ মতবাদ। চাঁদের তুলনায় সূর্যের ব্যাস কত গুণের বেশি? সেটা হচ্ছে তোমাদের 109 গুণ। চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের কত শতাংশ? সেটা হচ্ছে 27%। চাঁদের তুলনায় সূর্যের ব্যাস প্রায় কত গুণ বেশি? চাঁদের তুলনায় সূর্যের ব্যাস প্রায় 400 গুণ বেশি। সূর্য কয় ধরনের ছায়া তৈরি করে? সূর্য 2 ধরনের ছায়া তৈরি করে। এরপর খেয়াল করো তোমরা, যখন একটি বস্তু আলোর উৎসের একটি অংশকে বাধাপ্রাপ্ত করে ছায়া তৈরি করে, কিন্তু আলোর উৎসের অন্য অংশ এই ছায়াতে পতিত হয়ে আংশিকভাবে আলোকিত করে, তখন তাকে কি বলে? তখন তাকে বলে হচ্ছে দেখো উপছায়া। তারপরে খেয়াল করো, যখন কোনো বস্তুর অবস্থানের কারণে সূর্য থেকে আলোটি সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয়ে ছায়া তৈরি করে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে প্রচ্ছায়া। ঠিক আছে। এরপরে 11 নম্বরে খেয়াল করো, 11 নম্বরে বলা আছে যে উপপ্রচ্ছায়ার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, এটার অ্যান্সার হবে 1 ও 3। বলো কি? 1 ও 3। সেটা হচ্ছে 1 আর 3। এই ছায়া আংশিক অন্ধকার হয়, অনেক বড় অংশ জুড়ে থাকে। এরপরে খেয়াল করো, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় যখন সূর্য ও পৃথিবী এসে পড়ে, তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়। এই ঘটনাকে কি বলে? এই ঘটনাকে বলা হচ্ছে সূর্যগ্রহণ। চাঁদের কক্ষপথ কীরূপ? চাঁদের কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব বেশি হলে তাকে কি বলে? তাকে অপভূ বলে। চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হলে তাকে কি বলে? সেটা হচ্ছে অনুভূ। পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে, তবে কি ধরনের সূর্যগ্রহণ সংঘটিত হয়? আংশিক সূর্যগ্রহণ। তোমরা একটু চিত্রটি খেয়াল করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দেখানো গ্রহটিকে কি বলে? এটা বলে হচ্ছে, তোমাদের মনে রাখবা, ডায়মন্ড রিং। ঠিক আছে। চিত্রে দেখানো গ্রহণের সময় চাঁদ কোন অবস্থায় থাকে? চাঁদ অবশ্যই অনুভূ অবস্থায় থাকে। অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থায় থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না। তখন চাঁদের চারপাশে আংটির মতো দেখা যায়। একে কি বলে? একে বলা হচ্ছে বলয় সূর্যগ্রহণ। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় অনেক ক্ষেত্রে এমন অবস্থায় চলে আসে যে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবীর অবস্থান করে। তখন সূর্য, পৃথিবী ও চাঁদ এক সরলরেখায় যাবে, তাই পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। একে কি বলে? একে বলে হচ্ছে চন্দ্রগ্রহণ। চাঁদের কিছু অংশ গাঢ় ছায়ায় আবৃত হয়, তখন এটা হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণের সময়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় মনে রাখতে হবে যে চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ার মাঝে থাকে। আরেকটা হচ্ছে কি, চাঁদের কক্ষপথ প্রায় 5 ডিগ্রি বাঁকানো থাকে। চাঁদকে তার স্বাভাবিক বর্ণের তুলনায় হালকা গাঢ় বর্ণের দেখা যায় কখন? এটা হচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণে। সূর্য কংক্রিট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? সেটা হচ্ছে 21শে জুন। সূর্য মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? সেটা হচ্ছে 22শে ডিসেম্বর। অ্যানালেমার আকৃতি কীরূপ? এটা হচ্ছে বাংলা 4 এর মতো। তারপরে খেয়াল করো, তারপর আমরা দেখি এখানে নিচের চিত্রের আলোকে 27 ও 28 নং প্রশ্ন উত্তর দাও।
চিত্রের অবস্থানটি কি প্রকাশ করে? এটা সূর্যের বাৎসরিক পর্যায়ক্রমিক অবস্থা প্রকাশ করে, ঠিক আছে। তারপরে দেখো 28 নম্বর, পৃথিবীর কক্ষপথে যদি উপবৃত্তাকার না হয়ে বৃত্তাকার হতো তবে চিত্রের দুইটি লুপের আকার কেমন হতো? একটু ভালোভাবে খেয়াল করো। চিত্রের দুইটি লুপের আকার সমান হতো। পৃথিবী তার নিজের অক্ষকে কেন্দ্র করে ঘোরাকে কি বলে? এটা মনে রাখবা আহ্নিক গতি বলে। পৃথিবীর সূর্যের চারপাশে ঘোরাকে কি বলে? এটাকে মনে রাখবা বার্ষিক গতি বলে। পৃথিবীর কক্ষপথের সমতলের সাপেক্ষে কত ডিগ্রি কোণে হেলে থাকে? সেটা হচ্ছে 23.5 ডিগ্রি। পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন তাকে কি বলে? তাকে অনুসুর বলে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসার সময় যখন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে তখন তাকে কি বলে? অপসূর। সর্বোচ্চ উপবৃত্তাকার কক্ষপথে থাকা অবস্থায় পৃথিবীর অনুসুর ও অপসূর সৌর বিকিরণ পাওয়ার পার্থক্য কত শতাংশ পর্যন্ত হয়ে থাকে? এটা হচ্ছে 20 থেকে 30%। পৃথিবীর কোন স্থানের ভৌগোলিক স্থানাঙ্ক বোঝার জন্য কয় ধরনের কাল্পনিক রেখা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে 2 ধরনের। পৃথিবীর উপর থেকে নিচ দুই মেরু বরাবর যদি কোনো রেখা টানা হয় তাহলে পৃথিবীর বেলায় সেটি হলো দ্রাঘিমা রেখা। পৃথিবীর সূর্য পূর্ব পশ্চিমে আড়াআড়ি রেখাগুলোকে কি বলে? এটাকে বলা হচ্ছে অক্ষরেখা। দ্রাঘিমা রেখার প্রতিটি বিন্দুতে দ্রাঘিমা অংশের মান কত? সেটা হচ্ছে সমান। তারপর দেখো নিচের উদ্দীপক পড়া এবং 39 ও 40 নং প্রশ্নের উত্তর দাও। আমরা যদি একটি বল কিংবা গোলাকার কিছু নিয়ে এর উপরে আড়াআড়িভাবে ডান থেকে বামে সমান্তরাল কিছু দাগ দিতে থাকি তাহলে দাগগুলো হবে কিছু বৃত্ত। পৃথিবীর বেলায় এটি কি হবে? এটি হচ্ছে অক্ষরেখা। এই বৃত্তগুলো গোলকের যতই প্রান্তের দিকে যাবে ততই দেখো 1 ও 2 ছোট হবে, উপরে ও নিচে দুইটি বিন্দু হবে। পৃথিবীর কোনো স্থান বিষুব রেখা থেকে কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা কি দ্বারা প্রকাশ করা যায়? তা হচ্ছে অক্ষাংশ দ্বারা প্রকাশ করা। উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে যে রেখা পৃথিবীকে ঠিক মাঝ বরাবর ঘিরে রয়েছে বলে কল্পনা করা হয় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে বিষুবের রেখা। বিষুবের রেখা হলো, মনে রাখতে হবে, বিষুবের রেখা হলো এখানে আমাদের তিনটাই, ঠিক আছে। 0 ডিগ্রি অক্ষাংশ পূর্ব পশ্চিম বরাবর থাকে, পৃথিবীকে দুইটি গোলার্ধে বিভক্ত করে। বিষুবীয় রেখা কোন দিক বরাবর পৃথিবীকে ঘিরে রয়েছে? এটা মনে রাখতে হবে পূর্ব পশ্চিম। প্রতিটি অক্ষাংশের অক্ষরেখাগুলো একটি অপরটির সাথে কি অবস্থানে রয়েছে? এটা হচ্ছে সমান্তরাল অবস্থায় রয়েছে। 46 আর 47-এর জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, তোমরা উদ্দীপকটি পড়বা। উক্ত রেখার নাম হচ্ছে, দেখো আমরা কর্কট ক্রান্তি রেখা বলবো। বাংলাদেশের উপর দিয়ে একটি রেখা অতিক্রম করে গেছে। এই রেখার অন্তর্গত সকল স্থানে প্রতি বছর 21শে জুন দুপুর 12টায় সূর্যের আলো লম্বভাবে পড়ে। বিষুব রেখার সাপেক্ষে উক্ত রেখাটি মনে রাখতে হবে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশের রেখা। পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রের দৈর্ঘ্য সমান হয় কোন তারিখে? এটা হচ্ছে 21শে মার্চ। কোন তারিখে উত্তর গোলার্ধের দিনের দৈর্ঘ্য ও স্থায়িত্ব সবচেয়ে বেশি হয় এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে কম হয়? এটা হচ্ছে 21শে জুন। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করে গেছে? কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে গেছে। শিক্ষার্থীরা তারপরে দেখতে পাচ্ছ যে কোন তারিখে দক্ষিণ গোলার্ধের দিনের দৈর্ঘ্য ও স্থায়িত্ব বেশি হয় এবং উত্তর গোলার্ধের দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয়? এটা হচ্ছে তোমাদের 22শে ডিসেম্বর। উত্তর গোলার্ধের 66.5 অক্ষাংশকে কি বলে? মনে রাখতে হবে উত্তর মেরু বলে। কোনো স্থানের ভৌগোলিক অবস্থান নির্ণয়ের জন্য এবং আবহাওয়া ও জলবায়ু জানা কিংবা বোঝার জন্য সেই স্থানের কি জানা জরুরি? অবশ্যই অক্ষাংশ জানা জরুরি। কোন স্থানে কতটা সূর্যালোক আসবে তা নির্ভর করে কিসের উপর? সেটা হচ্ছে অক্ষাংশের উপর। গুরুত্বপূর্ণ অক্ষরেখার ভিত্তিতে পৃথিবীকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়? সেটা হচ্ছে 4টি। বিষুবীয় রেখার উত্তর ও দক্ষিণে কর্কট ও মকর ক্রান্তি রেখার মাঝখানে অঞ্চলটিকে কি বলে? এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল বলে। দুটি মেরু রেখার উত্তরে ও দক্ষিণের অঞ্চলকে কি বলে? এটা অবশ্যই মেরু অঞ্চল বলে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে বিষুবীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। যে রেখা দ্রাঘিমাংশ নির্দেশ করে তাকে কি বলে? তাকে হচ্ছে দ্রাঘিমা রেখা বলে। যে রেখার সাপেক্ষে পূর্ব বা পশ্চিমে দ্রাঘিমাংশ নির্ণয় করা হয় তাকে কি বলে? তাকে মূল মধ্য রেখা বলে। মূল 0 ডিগ্রি মধ্যরেখা এবং 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার ঠিক মধ্যবর্তী পূর্ব 90 ডিগ্রি দ্রাঘিমা রেখার কোন দেশের উপর দিয়ে গিয়েছে? বাংলাদেশ। লন্ডনের কাছাকাছি অবস্থিত গ্রিনিচের রয়্যাল অবজারভেটরির উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা অবস্থান করে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে মূল মধ্য রেখা। মূল মধ্য রেখার মান কত ডিগ্রি? অবশ্যই 0 ডিগ্রি। নিচের তথ্যের আলোকে 64 ও 65 নং প্রশ্ন উত্তর দাও। লন্ডনের কাছাকাছি অবস্থিত গ্রিনিচের রয়্যাল অবজারভেটরির উপর দিয়ে একটি দ্রাঘিমা রেখার অবস্থান আছে যা পৃথিবীকে দুইটি গোলার্ধে বিভক্ত করেছে। উক্ত রেখাটির নাম হচ্ছে মূল মধ্যরেখা। উক্ত রেখাটির মান কত ধরা হয়? এটা অবশ্যই 0 ডিগ্রি ধরা হয়।
পৃথিবীকে পূর্ব এবং পশ্চিমে দুইটি গোলার্ধে দিয়ে বিভক্ত করে কোন রেখা? এটা হচ্ছে মূল মধ্যরেখা। পৃথিবীতে দিন তারিখ গণনার জন্য কোন রেখাটির উদ্ভব হয়? আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝখানে রেখে কেউ যদি পূর্ব গোলার্ধের দিকে যায় তবে কি হয়? পরের তারিখে চলে যাবে। আন্তর্জাতিক তারিখ রেখা হলো, দেখো, দিন তারিখ গণনা রেখা, তারপর হচ্ছে কি 23.5 ডিগ্রি কোণে হেলানো থাকে, আর হচ্ছে মান 180 ডিগ্রি লেখা থাকে। এটা হচ্ছে 1 ও 3। 70 নম্বর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা মিলে পৃথিবী পৃষ্ঠে অথবা গ্লোবের উপর ছক কাগজের ন্যায় যে কাঠামো তৈরি করে তাকে কি বলে? তাকে গ্রেটিকুল বলে। কোনো স্থানের সময় এবং তারিখে নির্ধারণের জন্য কিসের মান গুরুত্বপূর্ণ? অবশ্যই দ্রাঘিমাংশ। 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে ঘড়ির সময়ের কয়টা পরিবর্তন হয়? তা হচ্ছে 1 ঘন্টা। বাংলাদেশের দ্রাঘিমাংশ 90 ডিগ্রি হওয়ার কারণে গ্রিনিচের ঘড়ির সময় থেকে কয় ঘন্টা পার্থক্য রয়েছে? এটা আমরা সবাই জানি, 6 ঘন্টা এগিয়ে আছে। পৃথিবীর ভৌগোলিক দুই মেরুর কাছাকাছি চারপাশে এলাকাকে কি বলে? মনে রাখতে হবে মেরু অঞ্চল। প্রচণ্ড শীতল তাপমাত্রা, পুরু বরফের স্তর, অল্প সংখ্যক উদ্ভিদ কোন জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য? মেরু অঞ্চল। আর আর আর্কটিক এলাকায় অবস্থিত অঞ্চলকে কি অঞ্চল বলে? এটা হচ্ছে তন্দ্রা অঞ্চল। 77 অ্যান্সার হবে ঘ মরুভূমি, 78 অ্যান্সার হচ্ছে চিরহরিৎ, 79 অ্যান্সার হচ্ছে পার্বত্য। সো এরপরে আমরা দেখি, আমরা মূলত এইটা করেছি হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের যেই ছিল, প্রথম অধ্যায়ের সাথে সম্পৃক্ত ছিল সপ্তম অধ্যায় অনুসন্ধানী বইয়ের, সেই সপ্তম অধ্যায়ে আমরা করলাম এমসিকিউ সাজেশন এই কয়টাই, এবং এই 79টা এমসিকিউ করলে এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউগুলো আসার কথা তা এর ভিতর থেকে চলে আসবে। এরপরে আমরা এই যাযাবর পাখিদের সন্ধানের 11 এবং 12 পর্যায়ক্রমিক দুইটি পার্টে আমরা আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। পরের পার্টে আমরা আলোচনা করব অধ্যায় 11, তারপরের পার্টে আমরা অধ্যায় 12। সো দেখার জন্য অবশ্যই প্লেলিস্ট চেক করো, তাহলে তোমরা সকল প্রশ্নের সকল কিছুর তোমাদের কাঠামোর নতুন কাঠামোর সব সাজেশন পেয়ে যাবা। আল্লাহ হাফেজ।